তুমি আমাকে বলো যে প্রসেসটা কেন রাইট আছে তোমার কাছে মনে হলো? কারণ স্যার এখানে যে চারটা প্রোডাকশন দেখানো হয়েছে স্যার, তার মধ্যে মানে আহ, কোনোটাই আপার লিমিট আর লোয়ার লিমিট ক্রস করে যায়নি স্যার, দুটাই মধ্যে আছে স্যার। মধ্যে আছে, তার মানে কাস্টমার তো এগুলো অ্যাকসেপ্ট করবে। সেক্ষেত্রে তো অ্যাজ এ ম্যানুফ্যাকচার তোমার কোনো প্রবলেম নাই, তাই না? না স্যার। ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। আর কারণ চিত্রটা থাকলে ভালো হতো, কিন্তু চিত্রটা নাই, খুব মজা হতো না। আচ্ছা যাই হোক, হ্যাঁ বলো, থাকলে ভালো হতো। আর কেউ বলবা নাকি যে কেন এটা ঠিক থাকলো বা কি? কি ব্যাপার, বলতেছো না কেন তোমরা? সমস্যা কি তোমাদের? আর সিদ্ধার্থ যেটা বললো স্যার এটাই মনে হচ্ছে আর কি, এরকমই স্যার। আপার লিমিট আর লোয়ার লিমিটের মাঝামাঝি যে প্রোডাকশন গুলো আছে এই জন্য হয়তো কারেক্ট কাস্টমার অ্যাকসেপ্ট করবে আর কি। ঠিক না? আহ, ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করব, আমরা আরেকটা, আমি আসলে ওই হয়ে গেল তোমরা, এখন আমরা একটা গুগলে গেলাম আর কি। ঠিক আছে, একটু জুম করি। আচ্ছা, আমি জুম করলে তোমরা, আচ্ছা যাক। তো এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখো, এখানে কি কার্ভ দেখতে পাচ্ছ তোমরা কোনো? সেটা আমরা গুগলে সার্চ দিয়েছি আর কি। সিক্স সিগমা ইনস্টিটিউট নামে একটা ওয়েবসাইট পাইছি, ওখানে দেখতেছি কিছু কার্ভ আছে। বেশি বোঝার দরকার নেই, কিন্তু সিম্পলি চেষ্টা করো আর কি। সিদ্ধাতুল, যে কথাটা বললা, সিদ্ধাতুল আমাকে জি শুনতে স্যার। পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। এই যে দেখো, আহ, এক নম্বর কার্ভের দিকে তাকাও, প্রথমটা যেটা লেফট সাইডের একবার টপ, জি স্যার। সেখানে দেখো, এখানে একটা যে দুই তিনটা পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে একটা ইউসিএল দেওয়া আছে, এলসিএল দেওয়া আছে, এভারেজ দেওয়া আছে, তাই না? এর মধ্যে দেখো একটা পয়েন্ট হচ্ছে ইউসিএল এর উপরে আছে, তাই না? জি স্যার। তাহলে এই প্রসেসটা কি ঠিক আছে? না স্যার, এটা ভুল আছে স্যার, এটা আপার লিমিট ক্রস করে গেছে। ক্রস করে গেছে। এবার দ্বিতীয় নাম্বার, জাস্ট তারপরেরই রাইট সাইডে দেখো আরেকটা ফিগার, যেটা ইউসিএল এলসিএল এর মধ্যে, এভারেজ এর মধ্যে হচ্ছে তোমার 2 4 2 6 8টা পয়েন্ট আছে আর কি। প্রসেসটা ঠিক আছে না? রাইট না রং? জি স্যার, রাইট আছে স্যার। রাইট আছে। আচ্ছা। আচ্ছা ওকে। তো পরের ফিগারে আসি আমরা, নিচে, তার নিচে দেখি। স্যার 2 নম্বর প্রসেসটাতে স্যার প্রতিবার একই ধরনের অ্যাটেম্প নেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকবারই স্যার লোয়ার সেন্টার লাইনে অর্থাৎ নিচের দিকে আসতেছে স্যার। ওটা প্রসেসটা যদি চেঞ্জ করা হতো, কিছুটা যদি উপরের দিকে নিয়ে যাওয়া যেত স্যার। আচ্ছা, কি রাজীব নাকি না, তোমার নাম কি নাম? স্যার রাগিব। রাগীব শাহরিয়ার। কেন, সমস্যা কি? কাস্টমার তো বলছে ইউসিএল এবং এলসিএল, এই দুটার মধ্যেই তো আছে, তো সেটা অ্যাকসেপ্ট করার কথা, তাই না? সমস্যা স্যার কি কিন্তু কাস্টমারের? স্যার আমাদেরকে তো স্যার চেষ্টা করতে হবে স্যার সর্বোচ্চ অ্যাকুরেসির জন্য। যদি না হলেও কিন্তু স্যার ওটা I get কাছাকাছি যে যাওয়ার তোমার, জন্য চেষ্টা করতে ইয়েস, হবে। স্যার ইয়েস আই গট, স্যার ইয়েস আই স্যার গট। দুই দুই নাম্বার কার্ভ আর 4 নাম্বার কার্ভ দুটাই ঠিক আছে স্যার, কিন্তু 4 নাম্বার কার্ভের অ্যাকিউরেসিটা বেশি স্যার, আর 2 নাম্বার কার্ভের অ্যাকিউরেসিটা কম হচ্ছে স্যার। মানে 4 নাম্বারে যেহেতু অ্যাভারেজের কাছাকাছি জিনিসগুলো বেশি আসছে স্যার। আচ্ছা। আচ্ছা ওকে, তারপর বলো, এই যে এটা বলো যে
কি বলে তৃতীয় নাম্বার যে কার্ভ, এটা কি অবস্থা? তো এই প্রসেসটা ঠিক নাই স্যার, এটা দেখা যাচ্ছে স্যার এভারেজের কাছাকাছি থাকতেছে না, বারবারই স্যার দূরে সরে যাচ্ছে। হ্যাঁ প্রসেস বলে ঠিক নাই। তো এটা কি কাস্টমার নেবে না প্রোডাক্ট গুলো? স্যার কাস্টমারের নেওয়ার কথা স্যার, কারণ স্যার আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যেই আছে স্যার এগুলো। আর প্রসেসের কি অবস্থা? কাস্টমার তো প্রোডাক্ট নিল, প্রসেসের কি অবস্থা? প্রসেস কি তোমার? প্রসেসটা ইফেক্টিভ না স্যার, কারণ স্যার এভারেজের কাছাকাছি থাকতেছে না স্যার পয়েন্টগুলো। আচ্ছা 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 আচ্ছা, তারপরে লাস্ট স্যার লাস্টেরটা তিন সবচেয়ে নাম- effective, স্যার। স্যার 3 নাম্বারটাতে স্যার প্রসেসটা উনি যে প্রথম থেকে করতেছিল, তারপরে ওটা তো এভারেজের কাছাকাছি গেছিল স্যার একটা প্রসিডিওর অনুযায়ী, কিন্তু তারপরে ওরা আবার প্রসিডিওরটা চেঞ্জ করে ফেলেছে স্যার। সমস্যাটা মনে হচ্ছে এখানে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমরা আজকে যে ক্লাসটা নিচ্ছি, এই কথাগুলো যদি আমি অন্য কোনো স্টুডেন্টকে, মানে অন্য কোনো ক্লাসের স্টুডেন্টকে, মানে জাস্ট ধরো আইপিইউজিসি বাদ অন্য যে কোনো একটা ইঞ্জিনিয়ারকে যদি আমি বলি, তারা তোমাদের সাথে গন্ডগোল লাগবে না? যে এই 1 2 3 4 চারটা ডাটা দেখালাম, সবগুলো আপার কন্ট্রোল, এটা তো ডাটা বুঝবেই না। এটা যাই হোক, যদি যে আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিটের মধ্যে আছে, সেক্ষেত্রে তো কাস্টমার এগুলো নেওয়ার কথা, কাস্টমার তো নিবেই, কিন্তু তারপরেও আমি আমার প্রসেস না মাথা ব্যথা হচ্ছে, এটা কি অন্য কেউ ভাবার কথা? ধরো আমার কাস্টমার চাইছে 5.0 টু 4.98 এর মধ্যে, আমি তো দেখতে পাচ্ছি সবগুলো 4.98 আর 5.02 এর মধ্যে। সো আমার কি প্রসেস নিয়ে কি মাথা ব্যথা হওয়ার কথা অ্যাজ এ সাধারণ ইঞ্জিনিয়ার, অথবা অ্যাজ এ সিম্পল মানে অন্য যে কোনো কেউ আর কি, যে কারো? না মনে না, হয়, স্যার। কারণ স্যার সাধারণভাবে কিন্তু হওয়ার কথা না, হ্যাঁ তাই না? কিন্তু সামথিং ইজ রং। ইয়েস স্যার, কন্ট্রোল চার্ট আমরা আসলে পড়াশোনা শুরু করিনি। আমি এটা দ্বারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কন্ট্রোল চার্ট আসলে যখন পড়াশোনা শুরু করব, তখন এর কিছু রুলস রেগুলেশন আছে। যেমন এখানে যে চার্টটা দেখানো হয়েছে, চারটাতেই শুধুমাত্র 1 নম্বরের ক্ষেত্রে প্রসেসটা ওই পয়েন্টের জন্য আউট অফ কন্ট্রোল। দেখো তুমি 5টা 10টা প্রোডাক্ট তৈরি করতেছো, সবসময় যে তোমাকে মানে প্রসেসটা আউট অফ কন্ট্রোল, মানে তোমার নিজের মধ্যে মানে আউট অফ কন্ট্রোল আর ইন কন্ট্রোল তো সমস্যা আছে, এটা একটু বলি, না বললে তো আবার বুঝতে পারবো না। সেটা হচ্ছে যে আমি যে প্রসেসে প্রোডাক্ট তৈরি করতেছি, প্রসেসটা ঠিক আদৌ চলতেছে কিনা, মানে প্রসেসটা যে প্রসেসে আমি প্রোডাক্ট তৈরি করতেছি এটা ঠিক চলতেছে কিনা, এটা তো জানা আমার জরুরি আর কি, তাই না? তো 1 নম্বরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা পয়েন্ট আমার জাস্ট আপার কন্ট্রোল লিমিট চলে গেছে আর কি। তো সেক্ষেত্রে ওই পয়েন্টের জন্য প্রসেসটা আউট অফ কন্ট্রোল ছিল, মানে সিগন্যালটা কি দিচ্ছে, আউট অফ কন্ট্রোল। কিন্তু ব্যতিক্রম বাকি 3টা দেখো, বাকি 3টা হচ্ছে ইউসিএল এলসিএল এর মধ্যে তো আছে, কিন্তু আমার প্রসেসটা কি ঠিক আছে? অ্যাজ এ আইপি ইঞ্জিনিয়ার, একবার আমাদের যে কোনো আইপি ইঞ্জিনিয়ারকে তুমি যদি দেখাও, সে শুরুতেই বলবে যে না প্রসেস ঠিক নেই, বলছে প্রসেস ঠিক নাই, কিন্তু কোনো একভাবে প্রোডাকশন হচ্ছে। তবে অদূর ভবিষ্যতে আজ থেকে 7 দিন পরে হলেও মেশিন নষ্ট হয়ে যাবে অথবা প্রসেস নষ্ট হয়ে যাবে, তার সিগন্যাল দিচ্ছে এখনই, ডেটা থেকে আমরা দেখতে পাচ্ছি। তখন বলবো কারণ কি? কারণ আমরা কন্ট্রোল চার্ট পড়ি, যেমন তোমরা আজকে কন্ট্রোল চার্ট শিখতেছো, কোনো একটা এই যে ধরো প্রসেসের হচ্ছে ইউসিএল এলসিএল এগুলোতে র্যান্ডম হওয়া উচিত, র্যান্ডম। কিন্তু তুমি 2 নম্বর কার্ভে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডেটা প্লট এভারেজ এবং এলসিএল এর মাঝখানে অবস্থান করতেছে। কাস্টমার হোয়াট এভার রিসিভ করুক, সেটা ঠিক থাকুক, প্রোডাক্ট ভালো থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু প্রসেসের সমস্যা আছে, কারণ কোনো এক কারণে প্রসেসে এভারেজের উপর প্রোডাক্টের মান আসতেছে না আর কি। কারণ ন্যাচারাল লিমিট ইউসিএল এবং এলসিএল দুটোই দেওয়া আছে, কিন্তু প্রোডাক্ট বারবার কেন এলসিএল এবং এভারেজের মধ্যে থাকতেছে? তার মানে আমার নিশ্চয়ই কোনো একটা মেশিনের মধ্যে ঝামেলা হয়েছে, কোনো একটা পার্টসে ঝামেলা হয়েছে, বা কোনো না কোনো জায়গাতে ঝামেলা হয়েছে, যার ফলে প্রোডাক্টটা ইউসিএল এবং এভারেজের মধ্যে আসতেছে না। সো যে কোনো সময় মেশিন ব্রেকডাউন করতে পারে। আমরা এই পয়েন্ট থেকে আমরা বুঝতে পারবো যে প্রসেসটা কিন্তু যদিও আমাদেরকে এখন সঠিক প্রোডাক্ট দিচ্ছে, কিন্তু 2-4-5 দিনের মধ্যে বা যে কোনো সময় এটা আউট অফ সিগনালে চলে যাবে, মানে মেশিন সঠিক প্রোডাক্ট দিবে না আর কি, টেনশনের বিষয়। 2 নম্বর হচ্ছে, তৃতীয় নম্বর হচ্ছে সেম প্রসেসে সেম জিনিস আমরা প্রোডাক্ট তৈরি করতেছি, কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা ট্রেন্ডিং ফলো করতেছে, যে একবার 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এগুলো সবই ইনক্রিজিং ট্রেন্ড। তার মানে বোঝা যাচ্ছে সিস্টেমে এমন কোনো একটা ইনপুট ঢুকছে যেটা আসলে আমাদের যে রিকোয়ারমেন্ট এটা আস্তে আস্তে বাড়াই দিচ্ছে। স্পষ্ট আমরা ট্রেন্ড থেকে দেখতে পাচ্ছি পরবর্তী সিগন্যালে ইউসিএল এর উপরে চলে যাবে আর কি। তার মানে আমরা যদি পরপর 4 থেকে 5টা এরকম ডাটা যদি দেখি, এগুলো তোমাদেরকে মানে তোমরা রিডিং পড়লে বুঝতে পারবা যে আসলে কতগুলো এরকম দেখতে হবে আর কি। তো তুমি এরকম যদি দেখতে পাও যে ট্রেন্ডিং আছে, র্যান্ডম নাই, ট্রেন্ডিং, তাহলে বুঝতে হবে যে, তাহলে বুঝতে হবে না, তুমি জানতেই পারবা যে তাহলে পরবর্তী ডাটা কোথায় যেতে পারে আর কি।
সো তোমার এটা প্রসেস আউট অফ কন্ট্রোল। দেখতে আসলে মনে হচ্ছে যে প্রসেস ঠিক আছে, আসলে প্রসেস ঠিক নাই, প্রোডাক্ট ঠিক আছে, মানে তুমি যে প্রোডাক্ট কাস্টমারকে দিতে চাচ্ছ সেটা ঠিক আছে, কিন্তু প্রসেস ঠিক নাই। প্রসেস তোমাকে আবার নতুন করে রিশাফল বা রিবিল্ড করতে হবে আর কি। চতুর্থ নাম্বার হচ্ছে, চতুর্থ নাম্বার প্রসেসটা আসলে ঠিক আছে, মানে মোটামুটি ঠিক আছে, কিন্তু সমস্যা হয়ে গেছে 14টা কোন, এটা কিন্তু আমার কথা না আর কি, রিসার্চ বলতেছে আর কি, 14টা কনজিকিউটিভ পয়েন্ট যদি আপ এন্ড ডাউন মানে সেম প্যাটার্নে থাকে, তাও এটা ভয়ের বিষয়। ঠিক আছে, যে মানে ঠিক আছে তুমি যদি এটা চেঞ্জ করতে না চাও, হয়তো পরবর্তীতে ইউসিএল এলসিএল এরকমই থাকবে আর কি। কিন্তু যদি এরকম হতো যে 2টা উপরে 3টা নিচে, একটা উপরে 2টা নিচে, মানে এটা কোনো যদি কোনো ন্যাচারাল ভেরিয়েশন থাকতো, তাহলে আমার কোনো টেনশন থাকতো না। কিন্তু আমি এই ফিগার দেখতে পাচ্ছি 14টা পয়েন্ট আছে এবং 14টা কনজিকিউটিভ পয়েন্ট সেম আচরণ করতেছে, কি একটা নিচে একটা উপরে, একটা নিচে একটা উপরে, তখন বুঝতে হবে এখানে আর একজন কেউ স্পেশাল কজ আচরণ করতেছে, যার ফলে এটাও একটা বিমূর্তি আচরণ করতেছে। সো সেক্ষেত্রে আমাদের প্রসেসটা যে কোনো সময় আবার আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে, কারণ কোন একটা অ্যাসাইনেবল কজ এখানে আছে, যার ফলে এই প্রোডাক্টটা এখানে দেখাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। সো সো এই জন্য বললাম যে আমরা আমরা যখন কোন একটা প্রোডাকশন লাইন দিয়ে যাব, আমাদের দৃষ্টিভঙ্গি আসলে অন্য সবার দৃষ্টিভঙ্গি থেকে আলাদা হবে, আমাদের চিন্তা ভাবনা অন্য সবার থেকে একটু আলাদা হতে হবে আর কি। কারণ তোমার যদি চিন্তা ভাবনা আলাদা না হয়, তুমি কখনোই প্রবলেম খুঁজে পাবো না। প্রবলেম যদি খুঁজে না পাও, তোমার সলিউশন আসবে না। আমরা অনেক সময় কাউকে যদি জিজ্ঞেস করি সিম্পলি যে আমার সম্পর্কে দুইটা না, আমার সম্পর্কে বললে তো সবই বলতে পারবা যে স্যার ফাঁকিবাজ, পড়াশোনা করায় না, ভালো না, এগুলো অনেক কিছু বলবা। কোন একটা নতুন কোম্পানিতে নিয়ে যায়, তোমাকে যদি বলা হয় যে এখানে কি কি ফল্ট আছে তুমি একটু খুঁজে বের করো, খুব কঠিন। যাদের মাথায় একটু অন্যরকম চিন্তা ভাবনা আছে বা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করে, তারা ছাড়া এগুলো খুঁজে বের করা কঠিন। বলে না না সবকিছু ঠিক আছে, তোমাকে সেটা সেটা, বা যে কোনো একটা প্রসেস ভালো চললে যে আসলে সে ভালো। কোনো মানুষ আজকে অন্য একটা বিষয়, তোমাদের মধ্যে যদি কেউ খুব বেশি তোমাদের সাথে ইন্টারাক্টিভ আচরণ করে বা খুব হাসাহাসি করে, তার মানে যে সে খুব ভালো আছে এমন কিন্তু না। আজকে কিন্তু তোমাদের ক্লাসে কিন্তু এই কন্ট্রোল চার্টে কিন্তু এটা দেখতে পাইলা, তাই না? সো তোমরা এক্স্যাক্টলি কন্ট্রোল চার্টের কি কি রুলস এন্ড রেগুলেশন আছে, কিভাবে দেখলে একটা প্রসেসকে আউট অফ সিগন্যাল বলতে পারবো, কোন সেগুলো আমরা হয়তো অনেক বিস্তর পড়াশোনা করবো। কন্ট্রোল চার্ট আসলে আমরা অনেক বড় বিষয় আর কি। তো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে আজকে একটা ধারণা দিলাম, কারণ এটা একটা কন্ট্রোল চার্টের একটা কোয়ালিটি একটা টুল। সো এইটা নিয়ে আমরা অধ্যায় অধ্যায় এরকম পড়াশোনা করবো আর কি। হ্যাঁ, তো আর আমি আগেই বলেছি ইউসিএল এবং এলসিএল এটা কিন্তু আমি ঠিক করিনি, কে ঠিক করছে? কাস্টমার স্যার। কাস্টমার ঠিক করছে। তো আমারও ঠিক করার ব্যাপার আছে, তাই না? যে আমি প্রোডাক্ট তৈরি করব, কাস্টমার আমাকে বললো আর আমি তৈরি করব তার মতো করে, তাহলে আমার লস হতে পারে। তোমরা কি চিন্তা করতে পারতেছো যে আমি কেন আমার মতো তৈরি করব? স্যার অনেক সময় দেখা যেতে পারে যে আমার মেশিন মানে কাস্টমার যেটা দিবে আপার লিমিট লোয়ার লিমিট, সেটা আমার মেশিনের সাথে দেখা যাচ্ছে অ্যাডজাস্ট করাতে যে আমার কস্ট বেশি পড়ে যাচ্ছে স্যার। না না না, তাহলে তো আবার কাস্টমার নিবেই না, যতই তোমার কস্ট বেশি। তুমি হয় লট রিসিভ করবে, না হলে করবে না। বুঝতে পারছো? জি স্যার। মানে তুমি হয় পারবা কি পারবা না, কিন্তু তুমি তোমার মতো আবার ইউসিএল এলসিএল তৈরি করবা কেন? আমি বারবার প্রথমে কিন্তু বলে নিছি যে আমার কিন্তু এটা ইউসিএল এলসিএল না। স্যার আমরা কাস্টমার যে ইউসিএল আর এলসিএল দিবে তার তুলনায় আমরা মানে ম্যানুফ্যাকচারাররা এই ইউসিএল এলসিএল টা কম তৈরি করব স্যার, তাহলে স্যার যেন স্যার মানে আমাদের জি স্যার। রাইট, হ্যাঁ এটাই আর কি। এই জন্য গোটা পৃথিবীতে এখন বর্তমানে 3 সিগমা, 2 সিগমা, 6 সিগমা ম্যানেজমেন্ট খুব জনপ্রিয়। সবাই দেখবা যে যারা কোয়ালিটি কন্ট্রোলের উপর কাজ করতে চায়, তারা 6 সিগমা ম্যানেজমেন্ট হচ্ছে পড়াশোনা করতেছে অথবা কোর্স করতেছে কোর্সেরাতে, অথবা তারা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রিন বেল্ট, ইয়েলো বেল্ট, ব্ল্যাক মাস্টার ব্ল্যাক বেল্ট এগুলো ইউজ করতে মানে কোর্স করতেছে বা ট্রেনিং করে সার্টিফিকেট নিচ্ছে আর কি। তো ওটাই আর কি, যে কাস্টমার ইউসিএল যেটা দিয়েছে, এলসিএল দিয়েছে, এটা কাস্টমারের আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট। কিন্তু অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমাকে তো নিখুঁত প্রোডাক্ট তৈরি করতে হবে। যে আজ থেকে 50-60 বছর আগে ধরো মনে করা হতো যে 1 মিলিয়ন প্রোডাক্ট তৈরি করলে 3.4, ভালো মতো শোনো, 1 মিলিয়ন প্রোডাক্ট তৈরি করতে চাইলে যদি 3.4 মানে 3.4 মানে ধরে নাও একটা প্রোডাক্ট, 1 মিলিয়ন প্রোডাক্টে যদি 4টা প্রোডাক্ট খারাপ আসে, তাহলে আমরা ধরে নিই মানে প্রোডাক্টটা আউট অফ কন্ট্রোল, মানে ভালো প্রসেস না আর কি। চিন্তা করো 1 মিলিয়নে মাত্র 4টা খারাপ প্রোডাক্ট বের হলে,
উই আর লুকিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা কিন্তু বাংলাদেশের কোনো এই কখ কোম্পানির কথা বলতেছি না যে 100টা প্রোডাক্টের 5টা খারাপ। আমরা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস কোম্পানির কথা বলতেছি। এগুলো এক্সিস্টিং, মানে এক্সিস্টিং না হলে তো আর আজগুবি উদাহরণ দেওয়া হচ্ছে না। তো সেটা হচ্ছে যে 1 মিলিয়ন প্রোডাক্টের ক্ষেত্রে, মানে অনেক আগে ধরে না হতো, 1 মিলিয়ন প্রোডাক্ট তৈরি করা, সরি 1 মিলিয়ন প্রোডাক্ট তৈরি করলে যদি 4টা প্রোডাক্ট 3.4 আর কি যদি প্রোডাক্ট খারাপ আসে, তাহলে আমরা বলতেছি যে প্রসেস ঠিক নেই আর কি, এটা মানে ভালো প্রসেস না আর কি। এটা 3 সিগমা লিমিট, মানে এটা ধরো আমি বুঝি না, ধরো কথা 3 সিগমা মানে কি, ধরে নাও আর কি একটা যুগ ছিল সেটার নাম 3 সিগমা, ধরে নাও আমরা পরে পড়বো আর কি। কিন্তু বর্তমানে চলতেছে কি জানো, 6 সিগমা। 6 সিগমা মানে কি, 1 বিলিয়ন প্রোডাক্টে মাত্র 2টা খারাপ আসতেছে আর কি, 1 বিলিয়নে মাত্র 2টা। তাহলে বুঝছো যে বর্তমান পৃথিবী কোথায় এগিয়ে গেছে। তোমরা তো বিলিয়ন বোঝো নাকি। তোমার আমার কথাগুলো আসলে মানে সত্য মিথ্যা আমি মানে তোমরা হয়তো অনেক অবাক হয়ে যাচ্ছ যে স্যার বাস্তবে কি এটা সম্ভব নাকি, বা আমি বলছি হ্যাঁ বাস্তবে তো সম্ভব, বাস্তবে সম্ভব না হলে কি জাপান আমেরিকা অনেক কিভাবে এগিয়ে গেল আর কি, ঠিক না? আর অ্যাপ্লিকেশন, হ্যালো স্যার জি স্যার। স্যার এটা কি স্যার মানে এখন যেমন 1 বিলিয়নে 2টা করে হচ্ছে স্যার, মানে যদি 2টা এটা হয় হচ্ছে তাহলে ওটাকে 6 সিগমা বলছি স্যার। এটা কি আরো মানে হতে পারে স্যার, মানে ডেভেলপ হতে পারে আরো আরো কম হতে পারে। তো আমি বললাম না, তো চেঞ্জ হচ্ছে, প্রথমে ছিল 1 সিগমা 2 সিগমা 3 সিগমা, এখন হচ্ছে 6 সিগমা, ভবিষ্যতে আরো চেঞ্জ হতে পারে। আচ্ছা স্যার। আচ্ছা ওকে, আমরা আসলে ডিটেল পড়লে বুঝবো, যে এই জন্য বললাম যে 1 সিগমা 2 সিগমা 3 সিগমা এগুলো আর কি, 6 সিগমা এগুলো আর কি। আচ্ছা যাই হোক, পরে দেখা যাক কি। যাই হোক, আমরা অনেকক্ষণ গল্প করলাম, গল্প মজার না? ভূতের আর হচ্ছে কি কম্পিউটার কাজ না করলে তো সমস্যা, চেঞ্জ হচ্ছে না। কে কে বুঝতে পারোনি কন্ট্রোল লিমিট? সুজয় 1706039। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, একটু হালকা পাতলা। হ্যাঁ হালকা পাতলা, এত ভালো করে বুঝালাম তারপরে হালকা পাতলা বুঝলা? স্যার একটু নিজে একটু দেখা লাগবে আগে, তাহলে স্যার ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আমি তো নিজেকে দেখার মতো কিছুই বলিনি, আমি তোমাদেরকে একটা ধারণা দিলাম ইউসিএল এলসিএল সেন্ট্রাল লিমিট প্রসেসের ডেটাগুলো কিভাবে ইনপুট করা আছে, সেটা থেকে আমি কিভাবে বুঝবো যে প্রোডাক্ট ঠিক আছে কিনা, প্রসেস ঠিক আছে কিনা, এগুলোই তো বললাম। তোমাদের ক্লাসের একটা মিন বের করতে হবে, মিন বের করে এটা আপার কন্ট্রোল লিমিট আর লোয়ার কন্ট্রোল লিমিট নিয়ে দেখতে হবে তোমাদের প্রসেসের কোনো সমস্যা আছে কিনা। কি বলো রাফিল ইসলাম? কারণ 2-1 দেখতেছি আউট অফ সিগন্যাল দিচ্ছ, একটা প্রসেস আউট অফ সিগন্যাল হচ্ছে। ঠিক না? হ্যাঁ, কম্পিউটার নড়ে না তরে না, কিছু হয় না। সো এগুলো আমরা পড়াশোনা করবো, আসলে এখানে পড়াশোনা করে লাভ নেই। যে প্রসেসের ভেরিয়েশন 2 ধরনের হতে পারে, একটা র্যান্ডম ভেরিয়েশন আর একটা হচ্ছে অ্যাসাইনেবল ভেরিয়েশন। তো র্যান্ডম ভেরিয়েশন র্যান্ডমলি ঘটবে, আসলে কোন একটা প্রসেস যে সঠিক থাকবে এমন না। তোমাদের আগেই বলেছি ন্যাচারাল ভেরিয়েশন থাকতে পারে, র্যান্ডমলি যদি হয় তাহলে ওকে, এটা মাইনর ফ্যাক্টর, এগুলো নিয়ে আমরা অত চিন্তা ভাবনা করবো না, হতেই পারে আর কি, তাই না? এটা নিয়ে কোনো চিন্তা নাই। কিন্তু অ্যাসাইনেবল ভেরিয়েশন, এই অ্যাসাইনেবল ভেরিয়েশন মানে হচ্ছে যে আগে থেকে একজন ডিস্টার্ব করতেছে প্রসেসটা যাতে উল্টাপাল্টা হয় আর কি। সো এই অ্যাসাইনেবল কজ কে আছে তাদের মানে আমাদেরকে রুট করতে হবে, করে ওদেরকে সিস্টেম থেকে আউট করে দিতে হবে। সো আমরা অ্যাসাইনেবল ভেরিয়েশনে খুব দুশ্চিন্তায় থাকবো আর সবসময় অলওয়েজ। আর এই কন্ট্রোল চার্ট দ্বারাই তো আমি আসলে বুঝতে পারবো যে একটা প্রসেস ঠিক আছে কিনা বা প্রোডাকশন লাইন ঠিক আছে কিনা। তো এই প্রসেস মানে দেখার জন্য আমাদের বেশ কিছু টাইপ আছে, যেগুলো আমরা বললাম যে পরে পড়াশোনা করবো। আপাতত এমনি খেলা নাম শুনে রাখো, মিনস কন্ট্রোল চার্ট,
রেঞ্জ, কন্ট্রোল চার্ট, পি চার্ট, সি চার্ট, বিভিন্ন কিছু আছে। আমরা এগুলো হয়তো পরে পড়াশোনা করবো। আর এই যে আমি তোমাদেরকে বলেছি যে আমরা কখন এগুলো ইউজ করব, সেটা আমি গল্পের সময় অনেক কিছু বলে ফেলছি, এটা দেখলে বুঝতে পারবা। সো তোমরা তো ব্রেন স্টর্মিং এ পড়ে ফেলছো, কন্ট্রোল চার্ট পারলা। রান চার্টটা কি? রান চার্ট হচ্ছে একটা গ্রাফিক্যাল টুল টু মনিটর ইম্পর্টেন্ট প্রসেস ভেরিয়েবলস ওভার টাইম, এ হেল্পফুল টুল ইন আইডেন্টিফাইং ট্রেন্ডস এন্ড সাইকেল। সময়, রান চার্ট মানে যে আমরা বলবো সময়ের সাথে কোন একটা ফ্যাক্টর, নির্দিষ্ট কোন একটা ফ্যাক্টর, ধরো আমরা মেশিনিং করতেছি কোন একটা ওয়ার্ক পিসের আর কি, তাহলে আমরা সময়ের সাথে দেখবো যে সেই মেশিনিং প্রসেসের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কিনা, কথার কথা আর কি। বা যে কোনো একটা ভেরিয়েবল হতে পারে, টেম্পারেচার হতে পারে, অথবা আমাদের স্পিড হতে পারে, অথবা প্রেসার হতে পারে, বিভিন্ন কিছু, মানে আমি আসলে জানি না আর কি। যে কোনো একটা ভেরিয়েবলকে, একটা হোক, দুটা হোক, তিনটা হোক, যেটা হোক আর কি, আমরা সে সময়ের সাথে সেটা কেমন বর্তমান অবস্থান কি, সেটা আমরা দেখার চেষ্টা করব। মানে একটা প্রসেসের পারফরমেন্স কেমন, সেটা জানার জন্য আমরা কিন্তু সহজে এটা দেখতে পারবো আর কি। তো রান চার্টটা কি? যে আমরা কোন একটা নির্দিষ্ট পিরিয়ড 1 2 3 4 5 6 7 8 9 10 12 এরকম 12টা ধরো যদি পিরিয়ড নেই, এবং প্রতিটা পিরিয়ডে আমাদের ধরো কোন একটা ফ্যাক্টরের, নির্দিষ্ট একটা ফ্যাক্টরে, যে 1 নম্বর পিরিয়ডে টেম্পারেচার কত ছিল, 2 নম্বর পিরিয়ডে কত ছিল, 3 নম্বর পিরিয়ডে কত ছিল, 4 নম্বর পিরিয়ডে কত ছিল, 6 নম্বর পিরিয়ডে কত ছিল, এটা কিছুই না, এটা সহজ একটা চার্ট। এটা মনে করো আমরা এমনি আমরা সাধারণত ফিগারে তৈরি করি যে ট্রেন্ড দেখার জন্য আসলে, যে সময়ের সাথে সাথে এটা সবসময় যে ইয়ারকি করার জন্য তৈরি করে এমন কিন্তু না, এগুলো কিন্তু অনেক অ্যানালাইসিস এর ব্যাপার আছে। যে তুমি এখন দেখতে চাচ্ছ যে সময়ের সাথে সাথে মেশিনিং করলে তাহলে এই টেম্পারেচারটা বা তার মেশিনিং যে ফ্যাক্টর গুলো আছে এগুলো কেমন আছে আর কি, বা কেমন হচ্ছে, এটা জানতে চাও তুমি আর কি। তাহলে সহজেই তুমি এই ট্রেন্ড থেকে কিন্তু দেখতে পাবা আর কি। সেক্ষেত্রে যদি এই ট্রেন্ড তোমার ভালো না লাগে, বা এই ট্রেন্ড যদি তোমার কাছে সন্দেহজনক মনে হয়, অথবা এই ট্রেন্ড যদি তোমার কাছে মনে হয় যে ঠিক আছে, তাহলে তুমি ওকে। তার মানে তুমি কোন একটা নির্দিষ্ট প্রসেসের কোন একটা ফ্যাক্টরকে সময়ের সাথে সাথে তুমি অবজার্ভ করতে চাও, যে রিয়েলে আসলে ও কেমন আচরণ করে সময়ের সাথে সাথে, বা কি ধরনের ভ্যালু দিচ্ছে আর কি। তাহলে তুমি এটা এরকম কার্ভে তুমি দেখতে পাবা যে আসলে ও ট্রেন্ডিং আছে কিনা, এ মানে ধরো কি আচরণ করতেছে আর কি। সেখান থেকে তুমি তুমি তোমার মতো সিদ্ধান্ত নিতে পারো। এখন আমরা তো জানি না যে আসলে কোনটা অ্যাকসেপ্টেবল, কোনটা নট অ্যাকসেপ্টেবল, এটা তোমাকে সিস্টেম বলে দিবে আর কি। বা তুমি যে কোম্পানি চাকরি করবে, সেই কোম্পানি তোমার প্র্যাকটিস তোমাকে বলে দেবে যে এই ফ্যাক্টরের জন্য এটা ঠিক আছে কিনা, ঠিক নাই আর কি। ধরো আমার আমার কথা চিন্তা করো, যে আমি গত 1 মাসে আহ, কখন সকালে সকালে কয়টা দিয়ে ঘুম থেকে উঠছি আর কি। তাহলে 30 দিনে যদি আমি বের করি, একদিন বের করলাম রাত সকাল 8টায়, একদিন বের করলাম 9টায়, একদিন 8:30টায়, একদিন 7:30টায়, একদিন 12টায়, একদিন 11টায়, এরকম বের করবো। বের করে কিন্তু আমি সহজেই আমাকে অবজার্ভ করতে পারবো। তার মানে আসলে আমরা ফিগার আউট করি কি জন্য, যে অনেক গল্প গুজব এগুলো যদি আমি কাগজ কলমে লিখি অনেক বড় কিছু হয়, কিন্তু আমরা ফিগারে কিন্তু সহজে আমরা বুঝতে পারবো। তার মানে আমি এরকম একটা রান চার্টের মাধ্যমে, একটা ফিগারের মাধ্যমে কিন্তু সহজে বুঝতে পারবো না যে আমার সকালে ঘুম থেকে আমি কয়টায় উঠি। তার ফলে কি, মানে আমি জাস্ট একবার তাকালেই বুঝতে পারবো যে আমার ট্রেন্ড কি আর। সেখান থেকে আমি কেমন ফিডব্যাক করব, নিজেকে কেমন পরিবর্তন করব, বা আমি আদৌ ঠিক আছি কিনা, সেটা তো আসলে আমার উপর নির্ভর করতেছে। বাস আমি যাকে স্ট্যান্ডার্ড মনে করতেছি, বা যেটার সাথে আমি তুলনা করে প্রসেসটা ঠিক করব, সেটা সেটা তো আমার দেখতে হবে। মূলত কোন একটা প্রসেসের পারফরমেন্স, অথবা কোন একটা ফ্যাক্টরের পারফরমেন্স, অথবা তার বর্তমান অবস্থা বা অতীতে কি ছিল, এটা অ্যানালাইসিস করার জন্য রান চার্ট ইউজ করা হয়। ক্লিয়ার? জি স্যার। তো 10টা 16 বাজে, আহ, আমরা প্রায় 45 মিনিট তোমাদের সাথে একটা ক্লাসই হয়ে গেল, নাকি নাকি গল্প হলো? গল্পই। তোমরা আসলে কথাবার্তা কম বলো আর কি, বলতে চাও না। তোমাদের চিন্তা ভাবনা করতে হবে যে তোমাদের সাথে গল্প না করে জাস্ট খালি ক্লাস নিতে থাকো, মানে বলতে থাকো, তোমরা শুনলে শুনলে, না শুনলে না শুনলা। এই জন্য তোমরা ভালো একটা আইডিয়া বের করছো, একটা রেকর্ড তৈরি করলে ভবিষ্যতে রেকর্ডটা তোমরা শুনবা, পরীক্ষায় কোনোভাবে পাস করা যায় কিনা, বা A+ পাওয়া যায় কিনা, শিখলে শিখলাম, না শিখলে না শিখলাম, তাই না? একজনকে কোশ্চেন জিজ্ঞেস করে আজকে ক্লাস শেষ করে দিব আর কি।
রাফিউল ইসলাম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওয়ালাইকুম রাফিউল না আসসালাম। নাফিউল স্যার? আচ্ছা দুইজনে থাকে, সমস্যা নাই। রাফিউল আগে বলো, রাফিউল। রাফিউল জি বলো স্যার। যে তুমি তোমার লাইফের পড়াশোনা যে করছো, স্টাডি করছো, এটা আপার কন্ট্রোল লিমিট কত ছিল, কত ঘন্টা? স্যার, এটা তো অনেক কঠিন একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, বলো, সমস্যা নেই। আউট অফ সিগন্যাল বলো না, মানে আপার কন্ট্রোল লিমিট মানে তুমি সাধারণত মানে যেইটা পড়াশোনা করছো, দুই একদিন 22 ঘন্টা পড়ছো, সেটা আলাদা বিষয়। হুম মানে এই পর্যন্ত যতদিন হয়েছে স্যার, হুম হুম। স্যার দিনে সর্বোচ্চ 10 ঘন্টা হবে। সর্বোচ্চ দুই একটা সিগন্যালের বাইরে যায়নি লিমিটের? লিমিটের বাইরে গেছে স্যার ওইরকম, তবে এইটুকু মনে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই যে ইয়ে নাম কি, মিস্টার নাফিউল ইসলাম, জি স্যার। তোমার পড়াশোনার লোয়ার কন্ট্রোল লিমিট কত? লোয়ার কন্ট্রোল লিমিট হ্যাঁ। স্যার 2 ঘন্টা 3 ঘন্টা। তাই নাকি? তুমি সত্যি তো, তার মানে তুমি প্রতিদিন অ্যাটলিস্ট 3 ঘন্টা পড়াশোনা করো নাকি? অলমোস্ট। স্যার 2 ঘন্টা অলমোস্ট স্যার হয় স্যার। তাহলে 2 ঘন্টা তোমার মিন। তাহলে কম পড়াশোনা করলে তো আর একটু কমে যাবে তো। তুমি কিন্তু আমার কথার চক্রে কিন্তু পরে ফেসে যাচ্ছ নাফিউল। জি স্যার। তুমি বললা কিছুক্ষণ আগে যে তোমার লোয়ার কন্ট্রোল লিমিট 3, তুমি আবার বলতেছো এবারে প্রতিদিন তুমি 2 ঘন্টা পড়াশোনাই করো। না স্যার, মানে লোয়ার কন্ট্রোল লিমিট স্যার 2, মানে 2 থেকে মানে 3 বলতেছিলাম এই কারণে, মানে কখনো 2 হয় কখনো 3 হয় লোয়ার আর কি। এটা আউট অফ সিগন্যাল হয় কখন, কত মানে কেমন? এমন হয়েছে যে আউট অফ 3 দিনই তুমি কোনো কোনো সময়, মানে 3 দিনে তুমি পড়াশোনা করনি এরকম? স্যার এইটা স্যার টানা যখন 3? ক্লাস ছিল না তখন হয়েছিল স্যার, মানে যে তাহলে তো তোমার প্রসেস তো ঠিক নেই, তোমার পড়াশোনার প্রসেস তো ঠিক নাই। তিনটা তিনটা ক্লাস কনজিকিউটিভ ডাটা পয়েন্ট যদি তিনটা কনজিকিউটিভ ডাটা পয়েন্ট যদি লোয়ার লিমিট ক্রস করে বা আপার লিমিট ক্রস করে, তাহলে তো সেটা একবারেই প্রসেসটা আউট অফ কন্ট্রোল। দ্রুত পদক্ষেপ নিয়ে প্রসেসটা ডেভেলপ করতে হবে। স্যার, হ্যাঁ। পড়াশোনার ক্ষেত্রে স্যার আপার লিমিট যদি ক্রস হয়ে যায় তাহলে কি স্যার সমস্যা হবে? না স্যার, ভালোই তো মনে হচ্ছে। Okay, ভালো আর কি, এটা তো ধরো এই তো বললাম, এই তো এটাই গুরুত্বপূর্ণ। প্রসেস আসলে কাস্টমার এক্সপেকটেশন, কাস্টমার কে আসলে পড়াশোনার ক্ষেত্রে তুমি যদি পড়াশোনা করো তাহলে কাস্টমারটা কে? কাস্টমার তো নিজেই। কাস্টমার না না না, কাস্টমার তুমি একাই না, কাস্টমার তুমি সহ স্টেক হোল্ডার আছে, গোটা পৃথিবী তোমার কাস্টমার। তো সেক্ষেত্রে এটার আপার কন্ট্রোল লিমিট 24 ঘন্টায়, তাই না? লোয়ার কন্ট্রোল লিমিট কত? 0, মাইনাস তার হওয়া সম্ভব না আর কি, নাকি? জি স্যার। কারণ এখানে তুমি ক্রস করে যেটা চলে যাবা, অথবা তুমি যদি ধরে নাও, আসলে যদি তুমি নিজেকে ঠিক করে নাও, এগুলো আমি আসলে তোমাদেরকে গল্প শুনে দিচ্ছি, কিন্তু এটা তো আসলে এক্স্যাক্টলি তোমাদেরকে বলতেছি না যে এটাই হবে আর কি। ধরো আমি যদি বলে নিই যে আমি আগামী 1 বছর দৈনিক সর্বোচ্চ 14 ঘন্টা, সর্বনিম্ন 3 ঘন্টা পড়াশোনা করবো আর কি, দেন এটা আপার কন্ট্রোল লিমিট এবং লোয়ার কন্ট্রোল লিমিট থাকলো। বুঝতে পারো নি? কিন্তু এক্স্যাক্টলি আমি যখন পড়াশোনা করি আর কি, তখন তো এগুলো চিন্তা করে পড়াশোনা করি না। তো আমি যত পড়াশোনা করবো ততই তো ভালো। কিন্তু আমি 14 ঘন্টা ঠিক করলাম আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট ঠিক করলাম, তখন এই সিস্টেমের মধ্যে তুমি আসলে মানে সঠিক আছো না ঠিক আছো এটা বোঝা যাবে আর কি। বুঝতে পারছো আলামিন? জি স্যার। কিন্তু তুমি এখন যদি আমি যদি তোমাদেরকে আবার বলি যে নিজের নিজেকে ঠিক করো 6 ঘন্টা 3 ঘন্টা এর বেশি পড়লে এটা আউট অফ সিগন্যাল, তার মানে প্রসেস আউট অফ কন্ট্রোল, অতএব বেশি পড়াশোনা করা যাবে না, এটা তো সমস্যা। তাহলে আবার টিকিট পজিটিভ আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাথে অনেকদিন পরে কথা হলো। আসলে ক্লাসে ইন্টারাক্টিভ হলে পড়াশোনা করাতে ভালো লাগে আর কি। আর আমি যে ক্লাস নিচ্ছি এটাতে আসলে তোমাদেরকে আগেই বলেছি, বোঝার অনেক কিছু আছে, বুঝতে না পারলে সেক্ষেত্রে জিজ্ঞেস করলে খুব ভালো হয়। ধরে নিলাম যে এখন আমি অ্যান্সার দিতে পারলাম না, ভবিষ্যতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবোই। আর একটা বিষয় হচ্ছে যে পড়াশোনার মধ্যে থাকতে হবে, কারণ
পড়াশোনার মধ্যে মানে যে শুধু বইয়ের পড়াশোনা তা না, অন্যান্য পড়াশোনাও আছে, সেগুলোর মধ্যে থাকতে হবে। কারণ তোমরা যারা পড়াশোনা করতে আসছো, কারণ এখানেই তোমাদের মোটামুটি কেরিয়ার বিল্ড আপ হবে। সেটা আমরা অনেক সময় আপাত দৃষ্টিতে মনে করি জিসিতে পড়াশোনা করলাম, তো আমি তো আসলে ব্যাংকে চাকরি করব বা বিসিএস দিব, তাহলে জিসি এগুলো জেনে লাভ কি? আসলে কোথায় কখন কোন জায়গায় কোন জ্ঞান কাজে লাগবে এটা আসলে বলা খুব কঠিন। আর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নির্দিষ্ট একটা বয়স থাকে, যে বয়সে আসলে সবকিছু জানা যায় না। এমনি নিজেকে মহাজ্ঞানী মহাশয়, যেমন আমি আমাকে যদি মনে করি যে এই মুহূর্তে আমি তোমাদের শিক্ষক অথবা আমি পৃথিবীর সব জানি, আর এটা আমার কাছে মনে হতে পারে, কিন্তু অন্যজনের কাছে এটা হাস্যকর মনে হবে। এই সেন্সটুকু যে এটা যে আসলে ঠিক না আর কি, এটা আমাদের মাথায় যতদিন না আসবে ততদিন আমরা নিজেরা নিজেকে ডেভেলপ করতে পারবো না। তো এই জন্য বলতে যাচ্ছি আমি যে তোমরা যে সাবজেক্ট পড়াশোনা করতেছো, অথবা তোমরা আমার সাবজেক্ট বাদেও যে বিভিন্ন পড়াশোনা করতেছো, এটা আসলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করা উচিত। কারণ আসলে স্পেসিফিক এই সময় ওইটা তোমার দরকার, বিধায় কোর্স কারিকুলাম গোটা পৃথিবীতে যেরকম চলতেছে ঠিক এরকমই তোমাদেরকে 19, 20, 18, 17 যেভাবে হয়েছে আর কি। তো তুমি যদি এগুলো ঠিকমতো পড়াশোনা না করো, তাহলে ভবিষ্যতে তোমারই ঝামেলা হবে আর কি। আর যারা আইএলটিএস দিতে চাও, জিআরই দিতে চাও, ব্রিটিশ রাইটারের বই পড়ো, তাহলে দেখো পড়াশোনার খেলে আসলে সবার মধ্যে সব প্রিপারেশন, আলাদা করে প্রিপারেশন না। ব্রিটিশ রাইটারের রিডিং হ্যাবিট তৈরি হবে আর কি, ভালো তুমি রিডিং স্কিল তোমার গ্রো হবে আর কি। মানে তুমি আসলে কি নিতে চাও।